কেন এমন হয় যে কিছু মানুষ অসাধারণভাবে সফল হয়ে যান অথচ সমান প্রতিভা থাকার সত্ত্বেও অন্যরা পিছিয়ে পড়েন? সাধারণভাবে আমরা কি ভাবি যে এর পেছনে আছে শুধু মেধা আর কঠোর পরিশ্রম। কিন্তু ম্যালকম গ্ল্যাডওয়েলের বিখ্যাত বই আউটলায়ার্স আমাদের বলছে সাফল্যের আসল গল্পটা এর চেয়েও অনেক বেশি জটিল আর অনেক বেশি মজার। চলুন আজ সাফল্যের সেই লুকানো রহস্যগুলোই একটু খুঁজে দেখা যাক। এটাই তো সেই মূল প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবায়। যখন কোনো সফল ব্যক্তিকে দেখি তখন আমরা শুধু তার চূড়ান্ত সাফল্যটাই দেখতে পাই, কিন্তু এই সাফল্যের পেছনে আসল কাহিনীটা কি? এটা কি শুধুই মেধা আর চেষ্টার ফল, নাকি এর পেছনেও কাজ করে সুযোগ, ভাগ্য আর আমাদের বেড়ে ওঠার পরিবেশের মতো কিছু অদৃশ্য শক্তি? প্রচলিত ধারণাটা খুব সোজাসাপটা, মেধা আর পরিশ্রম থাকলে সাফল্য আসবে। কিন্তু আউটলায়ার্স আমাদের একটা একদম নতুন চোখে দেখতে শেখায়। বইটা বলছে সাফল্যের আসল সূত্রটা হল সুযোগ, সঠিক সময় আর আমাদের চারপাশের সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। এই ধারণাটাই কিন্তু আমাদের সাফল্যের ভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে চলুন সাফল্যের পর্দার পিছনের সেই গল্পগুলোই খুঁজে বের করা যাক। সফল মানুষদের বিখ্যাত হওয়ার অনেক আগে থেকেই কিন্তু তাদের যাত্রাটা শুরু হয়ে যায়। আমরা এখন এমন কিছু ফ্যাক্টর দেখব যা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। শুরু করা যাক একটা বেশ অদ্ভুত উদাহরণ দিয়ে। কানাডার হকি খেলোয়াড়দের নিয়ে একটা গবেষণা এমন এক সত্যি সামনে এনেছিল যা অবাক করার মতো। বিশ্বাস করা যায় যে কারো জন্মদিনও তার সাফল্যের একটা বড় কারণ হতে পারে। এই তথ্যটা দেখুন, সত্যি চমকে যাওয়ার মতো। কানাডার সেরা হকি খেলোয়াড়দের একটা বিরাট অংশের জন্ম বছরের প্রথম দিকে, মানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। অন্য মাসগুলোর সঙ্গে এই ফারাকটা এতটাই বেশি যে এটাকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা বেশ কঠিন। তো প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা অদ্ভুত ব্যাপার, নাকি এর পেছনে এমন কোনো যুক্তি লুকিয়ে আছে যা আমাদের সাফল্যের প্রচলিত ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসে? এর আসল কারণটা কিন্তু সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, কানাডায় বাচ্চাদের হকি লিগের বয়স ধরা হয় জানুয়ারির 1 তারিখ থেকে। এর মানে কি? এর মানে হল জানুয়ারিতে জন্ম নেওয়া একটা বাচ্চা ডিসেম্বরে জন্ম নেওয়া বাচ্চার চেয়ে প্রায় একটা বছর বড় হয়ে যায়। ভাবুন তো, এই সামান্য বয়সের পার্থক্যই কিন্তু তাকে শারীরিকভাবে অনেকটা এগিয়ে দেয়, আর তার ফলে সে ভালো কোচিং পায়, বেশি সুযোগ পায়, আর সময়ের সাথে সাথে এই ছোট্ট সুবিধাটাই একটা বিশাল সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। গ্ল্যাডওয়েল এই ব্যাপারটারই নাম দিয়েছেন অ্যাকিউমুলেটেড অ্যাডভান্টেজ বা সঞ্চিত সুবিধা। এর মূল কথাটা হলো, একটা ছোট প্রায় অদৃশ্য সুবিধা সময়ের সাথে সাথে আরও অনেক সুবিধা তৈরি করে, যা একসময় সাধারণ আর অসাধারণের মধ্যে একটা বিরাট দেওয়াল তুলে দেয়। আচ্ছা, সুযোগের কথা তো হলো, এবার আসা যাক অনুশীলনের কথায়। আর এখানেই আমরা পরিচিত হব বইটার সবচেয়ে বিখ্যাত ধারণাটার সাথে, 10,000 ঘণ্টার নিয়ম। 10,000 এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। গ্ল্যাডওয়েলের মতে এটা হলো বিশ্বমানের দক্ষতা অর্জনের একটা ম্যাজিক নাম্বার। কিন্তু কেন এই নির্দিষ্ট সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞানী অ্যান্ডার্স এরিকসনের গবেষণার উপর ভিত্তি করে গ্ল্যাডওয়েল দেখান, যে কোনো ক্ষেত্রে সেরা হতে গেলে প্রায় 10,000 ঘণ্টা অনুশীলনের দরকার। তবে এটা কিন্তু শুধু ঘণ্টার পর ঘণ্টা কাজ করা নয়, বরং নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলোর উন্নতির জন্য মন দিয়ে অনুশীলন করা। এর একটা চমৎকার উদাহরণ হল দ্য বিটলস। বিশ্বজোড়া খ্যাতির আগে তারা জার্মানির হ্যামবার্গে ছোট ছোট ক্লাবে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা গান গাইত। এই যে কঠোর আর লম্বা অনুশীলন, এটাই তাদের লিভারপুলের একটা সাধারণ ব্যান্ড থেকে ইতিহাসের কিংবদন্তি বানিয়েছিল। ওরা কিন্তু তাদের 10,000 ঘণ্টা এভাবেই পূর্ণ করেছিল। ঠিক একই রকম একটা সুযোগের গল্প আছে বিল গেটসের জীবনেও। তার সাফল্যের পেছনেও ছিল এমনই এক বিরল সুযোগ। ভাবুন, সেই সময়ে যখন কম্পিউটার ছিল বিশাল দামি আর দুষ্প্রাপ্য, তখন তিনি তার স্কুলে একটা কম্পিউটার টার্মিনালে কাজ করার সুযোগ পান। এর ফল কি হল? কিশোর বয়সেই তিনি হাজার হাজার ঘণ্টা প্রোগ্রামিং করে এমন এক দক্ষতা অর্জন করলেন যা সেই সময়ে বিশ্বের আর খুব কম মানুষেরই ছিল। সুতরাং মেধা তো ছিলই, কিন্তু সেই মেধাকে বিশ্বসেরা মানে নিয়ে যাওয়ার জন্য তিনি পেয়েছিলেন এক অসাধারণ সুযোগ।
কিন্তু গল্পটা শুধু সুযোগ বা অনুশীলনেই শেষ হয় না। আমাদের সাফল্যের পেছনে আরও একটা বড় শক্তি কাজ করে, যা প্রায় অদৃশ্যই থেকে যায়। আর সেটা হলো আমাদের সংস্কৃতি। যেমন ধরুন, একটা মজার প্রশ্ন হলো, কেন এশিয়ার কিছু দেশের ছাত্রছাত্রীরা গণিতে খুব ভালো হয়? এর পেছনে কি শুধু তাদের ভালো পড়াশোনার সিস্টেমটাই দায়ী, নাকি এর শিকড়টা আসলে আরও গভীরে? বিষয়টা দারুণভাবে বোঝা যায় ভাষার গঠনটা দেখলে। যেমন চীনা ভাষায় সংখ্যা গোনাটা অনেক বেশি লজিক্যাল। ইংরেজিতে 11 বা 12 শব্দগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু চীনা ভাষায় এগুলোকে বলা হয় 10-1, 10-2। সংখ্যার এই যৌক্তিক কাঠামোটা কিন্তু বাচ্চাদের জন্য গণিতের প্রাথমিক ধারণা বোঝা অনেক সহজ করে দেয়, আর শুরুতেই তারা একটা বাড়তি সুবিধা পেয়ে যায়। আর এই ভাষাগত সুবিধার সাথে যখন যোগ হয় তাদের ধান চাষের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, যা ধৈর্য, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মূল্য দিয়ে এসছে, তখনই একটা শক্তিশালী কম্বিনেশন তৈরি হয়। এই দুটো জিনিস মিলেই কিন্তু তাদের কঠিন গাণিতিক সমস্যার সমাধানে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। তাহলে আমরা যা যা দেখলাম, সঠিক সময়ে জন্মানোর সুবিধা, 10,000 ঘণ্টার নিবিড় অনুশীলন আর আমাদের গভীরে প্রথিত সাংস্কৃতিক প্রভাব, এই সবকিছু মিলিয়ে সাফল্যের আসল সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই সব কিছুর পর একটা প্রশ্ন কিন্তু এসেই যায়। আমরা প্রায়ই সেলফ মেড মানুষের কথা শুনি, মানে যারা একা একাই সবকিছু অর্জন করেছেন। কিন্তু এই বইয়ের যুক্তি অনুযায়ী সেটা কি আদৌ সম্ভব? আসল কথাটা হলো, সাফল্য কোনো একটা জিনিসের ফল নয়। এটা মেধা আর কঠোর পরিশ্রমের সাথে সঠিক সুযোগ, নিখুঁত সময়, সাংস্কৃতিক ঐতিহ্য, এমনকি ভাগ্যেরও এক জটিল মিশ্রণ। কেউই আসলে পুরোপুরি একা সফল হয় না। আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। সাফল্যের গল্পটা আসলে কোনো একজন হিরোর গল্প নয়। এর পেছনে থাকে পরিবার, সমাজ, সুযোগ আর সময়ের অবদান। এটা একটা গোটা যাত্রার গল্প। এই পুরো আলোচনা শেষে এবার একটু নিজেদের দিকে তাকানোর পালা। একবার ভেবে দেখা যাক তো, আমাদের জীবনে এমন কোনো অদৃশ্য সুযোগ, কোনো সাংস্কৃতিক ঐতিহ্য কাজ করেছে যা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে? উত্তরটা হয়তো আমাদের নিজেদের সাফল্যেরও এক নতুন গল্প শোনাতে পারে।